আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে সিরাজগঞ্জে ১৩, পুলিশসহ রংপুর, মাগুরা, মুন্সিগঞ্জ, নরসিংদী, সিলেট ও বগুড়া সহ দেশের ১৫ জেলায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে তারা নিহত হন। এছাড়া বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন সহস্রাধিক। আগুন দেয়া হয় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বেশ কিছু যানবাহনে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। সিরাজগঞ্জের এনায়তপুর থানায় দুর্বৃত্তদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এছাড়া বিভিন্ন জায়গায় সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। সদর উপজেলা ভূমি অফিস সহ কয়েকটি ভবনে আগুন দেওয়া হয়। রংপুরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুরো নগরী রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাদন রায়সহ ৪ জন নিহত হন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ৫০ জন। আওয়ামী লীগ সংসদ সদস্য ডিএক চৌধুরীর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। সিলেটে বিজিবি, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে ৫ জন আন্দোলনকারী শিক্ষার্থী নিহত হন। আহত হয় ১.৫ শতাধিক। কুমিল্লার দাউদকান্দিতে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নরসিংদীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন নিহত হন। মুন্সিগঞ্জ সুপারমার্কেট এলাকায় রোববার সকালে শিক্ষার্থীরা জড়ো হলে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ এবং সাংবাদিক সহ অর্ধশত আহত হয়। পরে হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এখনও ওই এলাকায় থেমে থেমে চলছে সংঘর্ষ। মাগুরার ছাত্র ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থী ও বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। আগুন দেওয়া হয়েছে ইউনো অফিস ও উপজেলা চেয়ারম্যানের বাসভবনে। সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে পুলিশ, সাংবাদিক সহ ১০ জন। বগুড়া শহরের শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিলে পুলিশ আওয়ামী লীগ নেতার কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আহত হয় অর্ধশত। ফরিদপুরের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ অফিসের সামনে অন্তত অর্ধশত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে বিজয় স্তম্ভে ও শহীদ মিনারে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ফতুল্লার বিভিন্ন পোশাক কারখানায় ভাঙচুর করে অবরোধকারীরা। আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এই সময় আওয়ামী, যুব ও ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ সহ আহত হয় অর্ধশতাধিক। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবন ও দুর্নীতি দমন কমিশন অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয় অন্তত ২৫টি মোটরসাইকেলে। চট্টগ্রামে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়। পুরো নগরী পরিণত হয় রণক্ষেত্রে। ঝালকাঠিতে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্র ও যুবলীগের কর্মীরা। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়। দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিমের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিভিন্ন সড়কে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পটুয়াখালীর কুয়াকাটার মহাসড়কে চৌরাস্তায় পুলিশ বক্সে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। কুষ্টিয়া, রাজশাহী, কিশোরগঞ্জে আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর ও খুলনায় আন্দোলনকারীদের সাথে পুলিশ, ছাত্র ও যুবলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছে বেশ কয়েকজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া গাজীপুর, ভোলা, মংলা, সুনামগঞ্জ সহ সারা দেশে আন্দোলনকারীদের সাথে পুলিশ আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে রাজধানী জুড়ে আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ত্রিমুখী ধাওয়া, পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত ঢাকা। সংঘর্ষে এখন পর্যন্ত এক শিক্ষার্থী সহ 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। রাজধানীর অসহযোগ আন্দোলনের চিত্র তুলে ধরছেন শফিক শাহীন। রাজধানীর কারওয়ান বাজার বাংলা মোটর এলাকায় বিকেলের চিত্র এটি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে বিরতিহীন গ্রেনেড ছোড়ে পুলিশ। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষ চলে দীর্ঘ সময় ধরে। শত শত রাউন্ড গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। কখনো সামনে আগায় আন্দোলনকারীরা, আবার ধাওয়া খেয়ে কখনো কখনো পিছু হটে সরকার সমর্থকরা। বাংলা মোটর, সার্ক ফোয়ারা এবং কারওয়ান বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এর আগে সকালে উত্তরায় অসহযোগ আন্দোলন কর্মসূচির পক্ষে অবস্থান নেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের হঠাতে পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা এলাকা। এ সময় কয়েকটি স্থাপনায় ও গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। রাজধানীর শাহবাগ এলাকায় সকাল থেকেই অসহযোগ আন্দোলনের পক্ষে জড়ো হন হাজারো শিক্ষার্থী। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন দেয়া হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সাথে সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা এক দফা দাবিতে স্লোগান দেয় এবং দেশের মানুষকে অসহযোগ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানায় তারা। ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এ সময় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুটতেও দেখা যায় সরকার সমর্থকদের। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিলে সেখানেও সংঘর্ষ বাধে। সংঘর্ষ হয়েছে জিগাতলা এবং ধানমন্ডি এলাকায়। পুরানো ঢাকার আদালত অঙ্গনেও অসহযোগ আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে।
ক্লাব এলাকায় সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের অসহযোগ আন্দোলন কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেন নেতারা। সেখানে দফায় দফায় সংঘর্ষ চলে, কদম ফোয়ারা পুলিশ বক্সে আগুনের ঘটনা ঘটে। মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বছিলা, রাজাবাজার সহ রাজধানী জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে সংঘর্ষ হয়। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। দুপুরের পর থেকেই রণক্ষেত্র ছিল ঢাকার কারওয়ান বাজার এলাকা। সার্ক ফোয়ারা এলাকা থেকে সন্ধ্যার কিছুক্ষণ আগে চিত্র তুলে ধরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। দুপুর থেকে কিন্তু কারণ বাজার, ফার্মগেট এবং বাংলা মোটর এলাকায় মুহুর্মুহ আপনার টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং অপরদিকে আন্দোলনকারীদের ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া সেই শুরু হয়েছে এবং কোনোভাবেই কিন্তু থামছে না আন্দোলনকারীরা এবং তারা এই মুহূর্তে সার্ক ফোয়ারার সামনে অবস্থান নিয়েছে। পিছনে দেখতে পাচ্ছি পুলিশের টিম এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং তারা বারবার ওই আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আন্দোলনকারীরাও কিন্তু বাংলা মোটরের পার হয়ে সোনারগাঁ হোটেলের সামনে অবস্থান নিয়েছে। অর্থাৎ 400 থেকে 500 গজ বা দূরত্ব একে অপরের মধ্যে কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু চলছে। কিছুক্ষণ পরপরই কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারছে তাকে নিবৃত্ত করার জন্য আন্দোলনকারীদের, কিন্তু আন্দোলনকারীরা কিন্তু পিছু হটছে না এবং একবার ধাওয়া দিচ্ছে এদিকে পুলিশ, আবার তারা ওইদিকে সরে যাচ্ছেন, আবার এগিয়ে আসছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন, এর মধ্য দিয়ে চলছে এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। কিন্তু শেষ পর্যন্ত যে জিনিসটা হচ্ছে যে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে এবং এই যে আওয়াজ শুনতে পাচ্ছেন মুহুর্মুহ কিন্তু আপনার টিয়ার শেল এবং এই রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে। তারপরও আন্দোলনকারীরা তাদের জায়গায় অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে সরছেন না। তো এই অবস্থা হচ্ছে আজকে সারা দিন কারণ বাজার, ফার্মগেট, বাংলা মোটর এলাকায় এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং অনেকে কিন্তু আহত হয়েছে। আমরা দেখেছি যারা রাস্তায় ছিলেন, আসা যাওয়া করছিলেন, ইট পাটকেল নিক্ষেপে এবং টিয়ার শেলের কারণে অনেকে অজ্ঞানও হয়েছেন, সেই অবস্থা আমরা দেখেছি। তো এই ছিল সর্বশেষ কারণ বাজারের সার্ক ফোয়ারা থেকে। সন্ধ্যায় শাহবাগ এলাকার সবশেষ অবস্থা জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর শাহবাগ চত্বরের পাশে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়টি রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে আজ সকাল 10টার পর থেকেই শাহবাগ চত্বর এবং শাহবাগ চত্বরের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে যে বিক্ষোভ সমাবেশটি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই বিক্ষোভ মিছিলে, সেই বিক্ষোভ সমাবেশে যারা যোগ দিয়েছিলেন ছাত্র জনতা তাদের দখলে রয়েছিল। পুরো শাহবাগ চত্বর থেকে চারিদিকের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে কোনো ধরনের যানবাহন পুরো দিন চলাচল করতে পারেনি এবং এই জায়গাটি থেকে সন্ধ্যা 6টার দিকে শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এসে কথা বলেন। তারা এই জায়গাটিতে এসে তাদেরকে বলেন তারা শান্তিপূর্ণভাবে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচিটি পালন করেছে এবং শান্তিপূর্ণভাবে নিরাপদে তারা তাদের যে গন্তব্য রয়েছে সে গন্তব্যে ফিরে যেতে চায়। বিকেল 6টার দিকে শাহবাগ চত্বরের যে মূল সমাবেশটি রয়েছে সেই সমাবেশ থেকে কারফিউ ভঙ্গ করার ঘোষণা দেওয়া হয় এবং তারা কারফিউ ভঙ্গ করে প্রায় 1 ঘন্টার মতো অবস্থান করে এবং 1 ঘন্টা পরে তারা এই চত্বরটি থেকে সবাইকে সরে যাওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে এই শাহবাগ চত্বরটি যেটি রয়েছে সেটি থেকে আন্দোলনকারীরা শাহবাগ চত্বরটি ছেড়ে যেতে শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি 6 আগস্ট থেকে একদিন এগিয়ে 5 আগস্ট করার ঘোষণা দিয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ। কারফিউ জারি সরকারি সিদ্ধান্তে প্রত্যাখ্যান করে পাঠানো এক বিবৃতিতে তারা এই কর্মসূচি ঘোষণা করে। আজ সারাদিন ঘটে যাওয়া সংঘর্ষের প্রেক্ষিতে দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানায় তারা। ঢাকা এসে রাজপথগুলোতে অবস্থান নেওয়ার কথাও বলা হয়েছে এই বিবৃতিতে।
আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। বিকেলে এই সিদ্ধান্তের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে শনিবারই সরকার ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার সিদ্ধান্ত নিয়েছিল। দেশব্যাপী বিশৃঙ্খলার প্রেক্ষিতে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই কারফিউর ঘোষণা আসলো। সন্ধ্যা পরবর্তী সবশেষ অবস্থা জানবো। কারওয়ান বাজারে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। যাচ্ছি তার কাছে। তামজিদ, সন্ধ্যা ৬টা থেকে তো কারফিউ জারি করা হয়েছে, তো এখন ঢাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাইকা, আপনি জানেন যে হঠাৎ করেই এই যে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে সন্ধ্যা ৬টা থেকে এই কারফিউ জারি করা হয়েছে। এর আগে যে চলমান কারফিউ ছিল সেটি কিন্তু আজকে রাত ৯টা পর্যন্ত শিথিল ছিল, অর্থাৎ ৩ ঘন্টা আগে কিন্তু কারফিউ বলবৎ রইল এবং এটি অনির্দিষ্টকালের জন্যই বলা হচ্ছে, যদিও দিনের কিছুটা সময় শিথিল থাকতে পারে এরকম অনেকেই ধারণা করছেন। তো আমি যদি সার্বিক পরিস্থিতি বলি, এই মুহূর্তে কারওয়ান বাজারের যে সার্ক ফোয়ারা সেখানে আমি আছি এবং যদি মিনিটের ব্যবধানে বলি তাহলে কিন্তু এখানে অসংখ্য পুলিশ ছিলেন। আমরা কিছুদিন এগিয়ে গেলাম বাংলা মোটরের দিকে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে সেখানে এখনও যারা আন্দোলন করছেন, আন্দোলনরত যেই ছাত্ররা আছেন বা আন্দোলনকারীরা যাই বলেন না কেন, তারা এখনও অবস্থান করছেন এবং ঠিক কিছুক্ষণ আগে বাংলা মোটরে যে নূর টাওয়ারটি রয়েছে সেখানে কিন্তু তারা গাড়ি ভাঙচুর করেছেন এবং তারা সেখানে এখনও অবস্থান করছেন। এবং পুলিশদের সাথে কথা বললাম, যে পুলিশগুলো ছিলেন তারা কিন্তু তাদের ওই অবস্থানটি যখন দেখলেন তারা কিন্তু এখান থেকে আরও পিছিয়ে এখন খুব আমাদেরকে যেটি বলে গেলেন ফার্ম গেটের ওদিকে অবস্থান করছেন, অর্থাৎ এই কারওয়ান বাজারে এখন আর কোনো পুলিশের অবস্থান নেই। তবে বাংলা মোটরে কিন্তু শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং তারা সেই সড়কটি আটকে রেখেছেন। একই অবস্থায় নূর টাওয়ারের দিকে, যেখানে আপনি জানেন যে দুটি মিডিয়া হাউসও রয়েছে, টেলিভিশন, সেখানকার গাড়িও ভাঙচুর করা হয়েছে। এবং এখনকার যদি আমি আপনাকে দৃশ্য বলি, সেই যে এখানে যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, দুপক্ষের যে গণ্ডগোলটি হয়েছিল সেটির নিদর্শন কিন্তু এখনও রয়েছে, কারণ ট্রাফিক মোড়ের যে ছাতা সম্বলিত চিহ্ন দিয়ে যেটি থাকে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এইখানে আমরা যেখানে সেখানে দেখছি আগুনের এখনও ধোঁয়া বের হচ্ছে, এই জিনিসগুলো এখনও চলছে। এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই যে সংঘর্ষ সংঘটিত হয়েছে এবং সেটির ভয়াবহতা এবং সেটির যে আতঙ্ক সেটি জনমনে রয়েছে। এই মুহূর্তে কারফিউ চলছে, ছোট ছোট রিক্সা এবং দু একটি যানবাহন সেটি চলছে, খুব জরুরি যানবাহনগুলো। কারওয়ান বাজার এলাকায় এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে যদিও আন্দোলনকারী বা এদেরকে চোখে দেখছি না, কিন্তু আমি যদি দুপুর থেকে বিকেলের কথা বর্ণনা করি তাহলে কিন্তু এই জায়গাটি মানে দুপক্ষের সংঘর্ষে একটা রণক্ষেত্র পরিণত হয়েছিল এবং এই এলাকার আশেপাশের যতগুলো অফিস আছে, কার্যালয় আছে, সবগুলোর কার্যালয়ের প্রধান ফটক কিন্তু কলাপসিকল গেট দিয়ে বন্ধ করা হয়েছে এবং এতটাই আন্দোলনকারী এবং আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তারা এতটাই উগ্র ছিলেন যে কিছু কিছু কার্যালয়ে কিন্তু আমরা প্রধান ফটকের কলাপসিকল গেটও ভেঙে ঢুকতে দেখেছি। তো সব মিলিয়ে একটি থমথমে পরিস্থিতি এবং মানুষের মধ্যে ভীতি কাজ করছে যে আসলে কি হতে যাচ্ছে। এরই মধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি যে যারা আন্দোলন করছেন তারা নতুন কর্মসূচি দিয়েছেন, তাদের কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে এসেছেন এবং তারা এই কারফিউকে প্রত্যাহার করার কথাটিও বলেছেন। এখন সাধারণ মানুষের সাথে কথা বললে তারা আসলে বলছেন সামনের দিনে কি হতে যাচ্ছে সেটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন যে কোনো মূল্যে কোনো জীবনের যেন ক্ষতি না হয়, জানমালের ক্ষতি না হয়, এই আন্দোলন দ্রুত একটি আলোচনার মাধ্যমে যেন শুরু হয়, সেটি আসলে সাধারণ জনগণ এখন বলছেন। রাইকা, ঢাকার সার্বিক পরিস্থিতির খবর জানছিলাম। খুলনা থেকে টেলিফোনে অসহযোগ আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। জি, থেকে আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, সর্বশেষ খবর বলতে হয় বিকেল বেলা খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের ওই বাড়িতে 2 দফা হামলা এবং ওই ভাঙচুর হয়েছে। একইভাবে 2 দফা
খুলনা প্রেস ক্লাবে হামলা এবং আগুন দিয়েছে। আর সবচেয়ে বড় কথা যে খুলনা 2 আসনে এমপি শেখ সালাউদ্দিন জুয়েলের বাসভবনেও একইভাবে 2 দফা হামলা এবং অগ্নিসংযোগ হয়েছে। তার আগে সকালে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে এবং এখানে ছাত্রলীগের আওয়ামী লীগ হতে আন্দোলনকারীদের এক দফা সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়া হওয়ার পরের থেকে খুলনা মূলত অশান্ত অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে। এখন পর্যন্ত আজকে যেটা আমরা লক্ষ্য করেছি যে স্পষ্টতভাবে স্থানগুলোতে পুলিশের কোনো টহল আমাদের চোখে পড়েনি। বিকেলবেলা সিটি কর্পোরেশনের যে মেয়রের বাসভবনে সেনাবাহিনী একটি দল এসেছিল এবং শেখ সালাউদ্দিন জুয়েলের বাড়িতে একটি সেনাবাহিনীর দল এসেছিল। তারা এসেছেন সম্পূর্ণ দেখে ওনারা আবার ব্যাক করে চলে গেছেন। কিন্তু ওরা যখন পরিদর্শন করে তখনও সেখানে আন্দোলনকারীরা সেনাবাহিনীর পক্ষে যে স্লোগান এসে সব মিলে খুলনার পরিস্থিতি খুবই অশান্তকর। আরেকটা কথা বলতে হয়, খুলনা মহানগর আওয়ামী লীগের ওই সাধারণ সম্পাদক এমডি বাবুল রান্না এবং খুলনা যুবলীগের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল সুজন দুইজনই খুবই ওই মুমূর্ষ অবস্থায় আছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সব মিলে খুলনাতে প্রায় 50-এর উপরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আমি জানতে পেরেছি। জি, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আগামীকাল থেকে 3 দিন দেশের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোম, মঙ্গল এবং বুধবার এই সাধারণ ছুটির কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ থেকে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যেই আজ খোলা ছিল সব সরকারি বেসরকারি অফিস। তবে সারা দেশে ব্যাপক সহিংসতা ও বিশৃঙ্খলার মধ্যে আগামী 3 দিন এই সাধারণ ছুটির সিদ্ধান্ত নিল সরকার। ছাত্র জনতার আন্দোলনে দলের সকল নেতাকর্মীকে শরিক হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানান তিনি অভিযোগ করেন হত্যা সংঘাতে আওয়ামী লীগ পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সরকারের পদত্যাগের দাবিতে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। পুরো দেশ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে। ছাত্র জনতা চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে। সারা দেশ আজকে জনগণের আমাদের দলের এখানেও বলেছি যে সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছি। আজকে আবার আমরা সেটাকে দৃঢ়ভাবে সে একাত্ম হওয়ার জন্য এবং সর্বতোভাবে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সরকার ছাত্র, যুবক, শিশু, নারী সহ জনতাকে নির্বিচারে নির্দয়ভাবে হত্যা করে মানবতাকে হত্যা করেছে। সরকারের মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ জাগ্রত হয়েছে। যারা সহিংসতা করছে তারা শিক্ষার্থী নয় জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি জামাতের ক্যাডারদের এই সহিংসতার দায় আন্দোলনকারীদেরই নিতে হবে। বিকেলে দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন গুলি না করে সে নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে আদালত তার পর্যবেক্ষণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, রিটটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, যা গত 2 দিনের আন্দোলনে রিটকারীদের অংশগ্রহণ এবং ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার হয়েছে। রিটকারীর আইনজীবীরা জানান, ব্যক্তিগত স্বাধীনতা সবারই আছে, তবে রিটটি করা হয়েছে মানুষের জীবন রক্ষার জন্য। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন সহ 2 জন রিটটি দায়ের করেন। এর আগে 2 দিন এই রিটের উপর শুনানি হয়।
আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক বিষয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, বিষয়টি এখন শিক্ষার্থীদের অধিকারের পর্যায়ে নেই, তারা ক্ষমতার সংঘাতে চলে গেছে। প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দল না হয়েও তারা প্রধানমন্ত্রী পদত্যাগের বিষয়ে কথা বলছে, যা মেনে নেয়ার বিষয় নয়। এখন আর তারা আলাদা থাকলো না, এটা এখন বিএনপি জামাতই হয়ে গেল। বেসিক্যালি এতদিন তাদের দাবি ছিল কোটা, সেটা পূরণ হলো। তারপরে দাবি ছিল আলোচনা, সেটা দ্বার খুলে দেওয়া হলো। তারপরে দাবি ছিল বিচার, সেটাও বলা হলো যে জুডিশিয়াল কমিশন গঠন করা হলো, কাজ শুরু করলো, বলা হলো বিদেশ থেকে এক্সপার্ট আনবো। সকল দাবি পূরণ হয়ে গেল। তারপরে এখন হচ্ছে এক দফা দাবি, মানে ওখানে তারা যেতেই যাবে। এখন তারা বরং বিএনপি জামাতের সাথে একত্রতা প্রকাশ করে তাদের নিজস্ব আইডেন্টিটি এটাকে তারা রিজলভ করে এখন আমরা আবার সেই 28 অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো। বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।